বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন কমিটি, ওয়াকফ বোর্ড এবং সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে রাজধানীর 66টি বিদ্যালয়ের 408 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীদের প্রিমেন্টি স্কলারশিপ এবং 66টি পরিবারকে ঋণ প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্যরা। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের প্রি মেট্রিক স্কলারশিপ ও 67 জন পরিবারকে বিভিন্ন স্কিমে ব্যবসায়ী লোন দেয় আজ ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন কমিটি, ওয়াকফ বোর্ড ও সদর মহকুমা শাসকের উদ্যোগে রাজধানী মাতঙ্গিনী প্রীতিলতা হল গৃহে হয় অনুষ্ঠানটি। প্রধান অতিথি ছিলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। তিনি বলেন, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে এবং আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া সংখ্যালঘুদের আর্থসামাজিক অবস্থানের পরিবর্তনের কর্মসূচি অঙ্গ এটি। রাজধানীর 66টি বিদ্যালয় থেকে গত বছর 50% বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন এরকম 408 জনকে 1500 টাকা করে এই স্কলারশিপ দেওয়া হয়, যার জন্য খরচ হয় 6,12,000 টাকা। 65টি পরিবারের কর্তাদের ক্ষুদ্র ব্যবসা স্কিমে 10,000 টাকা করে এবং দুজনকে 25,000 টাকা করে বিভিন্ন স্কিমে আর্থিক সহায়তা দেওয়া হয়। আর্থসামাজিক পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প এই রাজ্যের মধ্যে বাস্তবায়িত করছে। এই অংশের মানুষ মিলে রাজ্যের মধ্যে 80 থেকে 82% মানুষ বসবাস করে। আমরা চাইছি এই যে পিছিয়ে পড়া অংশের মানুষগুলো আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের দেশের যে সংবিধান আছে, সংবিধানও তাদের অধিকার সম্পর্কে বিশেষ বিশেষ ক্ষেত্রে তার অধিকার দেওয়া হয়েছে। সেই অধিকারও যাতে তারা সঠিকভাবে সমভাবে ভোগ করতে পারে তার জন্য রাজ্য সরকার সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকার সদা সতর্ক এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা তাদের অধিকারকে সুনিশ্চিত করেই এই রাজ্যের উন্নয়ন এবং অগ্রগতির ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। এই বিষয়টাকে সামনে রেখে আপনারা লক্ষ্য করে থাকবেন, গত 13ই আগস্ট রাজ্যের মন্ত্রিসভায় আমরা কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি এবং সংখ্যালঘু অংশের মানুষের জন্য বিশেষ কর্মসূচি গুচ্ছ প্রকল্প আমরা এই রাজ্যের মধ্যে ঘোষণা করেছি। তার মধ্যে 28 দফা কর্মসূচি ঘোষণা হয়েছে এই রাজ্যের সংখ্যালঘুদের আর্থসামাজিক পরিকাঠামোগত উন্নয়নের জন্য। তার মধ্যে সংখ্যালঘু অংশের মানুষজনেরা যেখানে বসবাস করেন এইরকম আরও উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মানিকলাল দাস, সদর ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল মুতালেব, দপ্তরের অধিকর্তা SM দাস, কাউন্সিলর মীরা বিশ্বাস সহ প্রমুখ। রাজ্যের ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী জনাব শহীদ চৌধুরী মহোদয়, আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন শ্রী SM দাস, মাননীয় অধিকর্তা মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। বিশেষ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব আব্দুল মুতালিব, সেক্রেটারি সদর ওয়াকফ কমিটি। তাছাড়া মঞ্চের অন্যান্য অতিথিবৃন্দ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যথাসময়ে প্রগতিপত্র না পাওয়ায় ছাত্রছাত্রীরা বিদ্যালয় গৃহে তালা ঝুলিয়ে পথ অবরোধে বসে। ঘটনা উদয়পুর পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত 3 মাস ব্যাপী না থাকার কারণে আজ বিদ্যালয়ের পাঠরত ছাত্রছাত্রীরা প্রগতিপত্র না পাওয়ার ফলে পড়ুয়ারা সবাই মিলে বিদ্যালয়ের প্রতিটি ঘরে ঘরে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের বাইরে রাস্তা অবরোধ করে। ঘণ্টাদের পরে গোমতী জেলার IAS অফিসের ডেপুটি ডিরেক্টর কালীমোহন জমাতিয়া সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের অবরোধের কারণ জেনে তাদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। উনি থাকতে বলেছিলেন যে উনি থাকতে একবার স্কুলের মাপ নিয়েছিলেন, বলেছিলেন যে আমাদের কিছু রুম বাড়িয়ে দেবে দ্বিতল পাকা বাড়ির আগে রুম বাড়িয়ে দেবে। মাপযোগ করে নিয়েছেন, কিন্তু রুম বানানোর কোনো খবর নেই। তারপর গেল সাইকেল স্ট্যান্ড। আমাদের স্কুলে ছেলেমেয়েরা সাইকেল বাজারে রাখতে পারে না, বাজারে রাখলে কেউ না কেউ তো নিয়ে যায়। এদিকে পিত্রা বিভাগীয় ছাত্র ফেডারেশনের উদ্যোগে ছাত্রছাত্রীরা ডেপুটেশন দেয়। তাদের দাবিগুলি হলো, অতি সত্বর বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে, বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে, বিদ্যালয়ে
বসার বেঞ্চ পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। একটা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পানীয় জলের সুব্যবস্থা করতে হবে। এদিকে শিক্ষা দপ্তর থেকে বিদ্যালয়ের সদর দরজা সংস্কারের কাজ চলছে। অন্যদিকে দেখা গেছে বিদ্যালয়ের চত্বরে ব্যাংক, এগ্রিকালচার অফিস, ফিশারি এবং পঞ্চায়েত অফিস এইগুলি বিদ্যালয়টাকে ঘিরে রয়েছে বলে ছাত্রছাত্রী সহ শিক্ষক মহলের দাবি উঠেছে। তাদের শিক্ষা মহলের সবার খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। এই সরকারি দপ্তরগুলি যেন যথাযথ স্থানে থাকতে পারে তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করছে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রী এবং স্বনামধন্য শিক্ষকরা। দপ্তরের চিন্তা ভাবনা আছে, কিন্তু টাকাটা কিভাবে এটা সংস্থা করা যায়, টাকাটা কোথা থেকে সংস্থা করা হবে এটা দপ্তরের বিবেচনা আছে। যেমন উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুরে পরিত্যক্ত বিমানবন্দর চালু করার দাবি করছে মহকুমাবাসীরা। তাদের দাবি দ্রুত চালু করা হোক এই বন্দরটি। না এ কোনো নদীর চরের কাশফুল বন নয়, নয় পিচ ঢালাই রাজপথ, নয় রাজামলের পুরনো প্রাসাদ। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় কমলপুর বিমানবন্দর দেখলে এমনটা মনে হয় এজন্য ভূতের বাসা। পরিত্যক্ত বিমানবন্দরে পিচ ঢালাই রানওয়ে কাশফুল দখল করেছে। বিমানবন্দরের অফিস কক্ষসহ রুমগুলো দরজা জানালা টিনের ছাউনির অস্তিত্ব নেই, চারদিকে জঙ্গলে আবৃত। তবু মহকুমাবাসীর দাবি চালু করা হোক কমলপুর বিমানবন্দর, কারণ ছোট পরিসরে বিমান ওঠানামা করলে যোগাযোগ ব্যবস্থায় ধলাইয়ের অগ্রগতি হবে। পিছিয়ে পড়া জেলা ধলাই জেলার মান উন্নয়ন হবে। সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার কমলপুর বিমানবন্দর চালু করে নিজেদের সামরিক বাহিনীর স্বার্থে। পরবর্তী সময়ে ভারত স্বাধীন হওয়ার পর কমলপুরে যাত্রী ও পণ্য সরবরাহে বিমান ওঠানামা করত। 1991 সালে হঠাৎ বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়, তা আর এখনো চালু হয়নি। গত 3 বছরে 3 বার এয়ারপোর্ট অফ অথরিটি অফ ইন্ডিয়া প্রতিনিধিরা বিমানবন্দর পরিদর্শন করেন। জায়গা নির্ধারণ করে বাউন্ডারি ওয়াল দেওয়া হয় চালুর আশ্বাস, কিন্তু এখনো চালু না হওয়ায় আক্ষেপ মহকুমাবাসীর দাবি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে সুরক্ষিত বিমানবন্দর কমলপুর বিমানবন্দর, কারণ সীমান্ত এলাকা থেকে 10 কিমি দূরে, যা ত্রিপুরার অন্য কোনো বিমানবন্দর নয়। তাছাড়া বিমানবন্দরের রানওয়ে বড়, পরিকাঠামো অনেকটা উন্নত। 1945-1945 দিকে সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বা একটু আগে আমরা যেটুকু শুনছি, এই আমাদের মানিক ভান্ডারে বিমান ঘাঁটি, এই বিমান ঘাঁটি দীর্ঘদিন যাবৎ চালু ছিল। আমরা প্রথমে আনন্দবাজার পত্রিকা সেই পত্রিকাগুলো আমাদের এই বিমানের মাধ্যমে আসতো এবং আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতাম। বর্তমান যে আমাদের যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি, যেভাবে উন্নতি ঘটছে ত্রিপুরাতে, সেই উন্নতির সাথে তাল রেখে আমরা বিভিন্ন সময় কমলপুরের পক্ষ থেকে বিভিন্ন সংস্থা, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও এই বিমান ঘাঁটিটা চালু করার জন্য বিভিন্নভাবে আন্দোলন হয়। কিন্তু তারপরে তো আমরা দেখি বিগত 2 বছর যাবত অনেকবারই ইন্ডিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ আসেন এবং কিছু কাজও করেন। কিছুদিন আগে ওয়ালের কিছু কাজ হয়েছিল, আমাদের মনে একটা আশা সঞ্চার হয়েছিল যে হয়তোবা আমাদের বিমান ঘাঁটিটা আবার চালু হবে। এখানে বিমান ঘাঁটিটা চালু হলে পরে আমাদের যে এখনো যোগাযোগের জন্য আমরা যে অসুবিধায় ভুগি, আমরা এখন কলকাতাতে কোনো যেতে গেলে আগরতলা যেতে হয়, এখান থেকে বিমানে করে যেতে হয়। এখান থেকে যদি বিমান ঘাটুরা চালু হতো তা যোগাযোগ ব্যবস্থাটা অনেক বেশি উন্নত হয়ে যেত। ধলাই জেলার কমলপুরে মানিক ভান্ডারে যে পরিত্যক্ত প্লেন ঘাঁটিটি রয়েছে, আজ অনেকদিন ধরে ওটা সম্পূর্ণ বন্ধ। আগে ছোটবেলায় দেখতাম যে এই বিমানবন্দরে অনেক যাত্রী আসতো এবং অনেক পণ্য বোঝাই জিনিস আসতো, যেটা যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের সকলের পক্ষে ছিল খুবই সুবিধাজনক। কিন্তু জানি না কেন এয়ারপোর্ট অথরিটি এই বিমানবন্দরটিকে পুনরায় চালু করছে না। এবং এটা শুনেছি যে এই বিমানবন্দর নাকি ত্রিপুরার সবচেয়ে সুরক্ষিত বিমানবন্দর, অথচ এয়ারপোর্ট অথরিটি এটা জানা সত্ত্বেও এই বিমানবন্দরটি পুনরায় চালু করছে না। তাই আমার এবং আমাদের প্রত্যেকের থেকে অনুরোধ এইটা যে এই বিমানবন্দরটা যেন পুনরায় চালু হোক এবং এয়ারপোর্ট অথরিটি এটা ভালোভাবে অনুধাবন করেছেন এবং অনেকবার পরিদর্শন করে গেছেন, শুধু পরিদর্শনের জায়গাতেই রয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
11 দফা দাবির ভিত্তিতে সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসনের নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার ইউনিয়ন সোনামুড়া অঞ্চল কমিটি। 11 দফা দাবির ভিত্তিতে সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসনের নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন সোনামুড়া অঞ্চল কমিটি। প্রথমে তারা এক মিছিল সংগঠিত করে শহর পরিক্রমা করে নগর পঞ্চায়েতের সামনে এসে মিলিত হন। সেখান থেকে 8 জনের এক প্রতিনিধি দল নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন আবু তাহারের সঙ্গে মিলিত হন এবং ডেপুটেশন তুলে দেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সোনামুড়া অঞ্চল সম্পাদিকা সন্ধ্যা সাহা। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষার্থীদের মুড়ির মোয়ার পরিবর্তে অন্য কোনো খাবার দেওয়ার ব্যবস্থা করা, সরকারিভাবে ডিম সরবরাহ করা, সাম্মানিক ভাতা কম হওয়াতে কাজের সময় না বাড়ানো, অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পারদের বেতন ভাতা বৃদ্ধি করা ইত্যাদি। আজকের এই ডেপুটেশন প্রসঙ্গে সংগঠনের অঞ্চল সম্পাদিকা বলেন, আমরা 11 দফা দাবি নিয়ে অফিসে জমায়েত হয়েছি। সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আমাদের মূল দাবি হয়েছে আমাদের বেতন নির্ধারিত কর্মীদের 10,000 টাকা এবং হেল্পারদের 7,000 টাকা করতে হবে এবং বাজার দরে যে মুড়িম এবং ডিমের মূল্য হার করছে এই দাবি আমরা মানছি না, মানব না। কারণ এই দরে আমরা জিনিসপত্র ক্রয় করে আমাদের কেন্দ্র চালানো সম্ভব হচ্ছে না। তারপর সময় যে সীমা 6টা হইতে 1টা পর্যন্ত করেছে এই সীমা আমরা মানছি না। কারণ এই বেতনে আমরা এতক্ষণ সময় থাকতে পারবো না। কারণ আমাদের এই সময় অনেক ব্যয় হইতেছে। কারণ এই অবস্থায় এই বেতনে এই টাকা আমরা এত সময় দিতে পারবো না। আমাদের বেতন বৃদ্ধি করলে আমরা সময় বাড়াবো, এইটা আমাদের মূল দাবি। আজকের এই ইয়েতে আমরা ডেপুটেশনে এই সিদ্ধান্ত নিয়েছি। আর যে সমস্ত অস্থায়ী কেন্দ্র আছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, তার এই ঘরগুলো স্থায়ী করতে হবে এবং সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থায়ীভাবে শৌচালয়ের ব্যবস্থা করতে হবে, জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা করতে হবে, শৌচালয়ের ব্যবস্থা করতে হবে, গ্যাসের ব্যবস্থা করতে হবে। কারণ বাজার দরে লাঠি ক্রয় করা সম্ভব বন্ধ করতে হবে। পারিবারিক যে টিএসআর দেওয়া হয় এই টিএসআর বন্ধ করতে হবে। আগামী দিনে এই টিএসআর যাতে বন্ধ হয় সেই দাবি নিয়ে আমরা এই আন্দোলন যাতে স্বার্থপর হয় আমরা সিডিউর কাছে এই দাবি রাখছি। যদি এই দাবি সার্থক না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব, এই শপথ নিচ্ছে আজকে। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় স্থিত গোকুলনগর টিএসআর ক্যাম্পের 1st ব্যাটালিয়নের উদ্যোগে শহীদ দিবস এটিএম ও ক্যান্টিন উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন টিএসআর আইজি টিবি রয়। আজ সকাল 9টায় বিশালগড় স্থিত গোকুলনগর টিএসআর ক্যাম্পের 1st ব্যাটালিয়নের উদ্যোগে শহীদ দিবস এটিএম ও ক্যান্টিনের উদ্বোধন করা হয়। রাজ্যে টিএসআর এর আইজি টিবি রায় শহীদদের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক দিয়ে অনুষ্ঠান আরম্ভ করেন এবং এটিএম ও ক্যান্টিনের উদ্বোধন করেন টিএসআর এর ডিআইজি বিএন দেববর্মা। তাছাড়া কমান্ড্যান্ট অনির্বাণ চৌধুরী ছাড়াও টিএসআর এর অন্যান্য অফিসাররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন 1st ব্যাটালিয়ন টিএসআর এ প্রথম শহীদ বেদির রিনোভেশন হলো, তার ওপেনিং হলো। তারপরে ইম্পর্টেন্ট একটা আইটেম এটিএম, যেটা রাস্তার মাথা থেকে গর্ভ পর্যন্ত আনবে। আমাদের স্টেট ব্যাংকের ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ওনাদের প্রেজেন্সে আমরা এটা ওপেনিং করলাম। এটা জনকল্যাণে এবং আমাদের জওয়ানদের কল্যাণে এটা ব্যবহৃত হবে। তার সঙ্গে আমাদের ডিআইজি সাহেব ওপেন করলেন ওয়েট ক্যান্টিন এবং ড্রাই ক্যান্টিন। এটাও জনকল্যাণেই ব্যবহৃত হবে, রাস্তার পাশেই আছে, মানুষের সুবিধা হবে। বিশালগড় থেকে সম্পাভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী নিরঞ্জনা রায় ও সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। দিবসটি উপলক্ষে ডুগলি বনকুমারী অঞ্চল কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এসএফআই এর আজ 44তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে সারা রাজ্যেই হয় নানা কর্মসূচি। রাজধানীর সিটি সেন্টারের সামনে এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় ও সম্পাদক নবারুণ দেব উপস্থিত থেকে দিনটির আনুষ্ঠানিক সূচনা করেন। হয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবারণ ও নীরবতা পালনও। যে শহীদের বন্ধুরা শহীদের মৃত্যু বলিদান করেছেন, আত্মবলিদান করেছেন,
সেই 161 জন বন্ধুদের প্রতি হৃদয়ের গভীরতম অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য বৈপ্লবিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের দিনে দাঁড়িয়ে 44তম প্রতিষ্ঠা দিবস যখন পালন করতে চলেছি, গোটা দেশের যে পরিস্থিতি আমাদের সামনে সম্মুখীন হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্লোগান তুলতে চাই রাজ্য পরিবারের পক্ষ থেকে যে ছাত্রের শিক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই জারি রাখুন। এই প্রতিষ্ঠার লড়াইকে জারি রাখার জন্য আপামর বন্ধুদের কাছে রাজ্য এসএফআই ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে আমরা সমস্ত অংশের বন্ধুদের কাছে এই স্লোগানকে নিয়ে যেতে চাই। আজকের দিনে দাঁড়িয়ে যখন বিরাজনীতিকরণের তত্ত্ব সংঘটিত হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে যখন আমার শিক্ষাকে সার্বিকভাবে আক্রমণ করে টাকার মতো করে সেখানে পরিণত করা হচ্ছে, শিক্ষা যখন আজকে অ্যাজ এ কমিউনিটি হিসেবে পরিণত হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অনেক বেশি আক্রমণ আমাদের প্রতিহত করতে হচ্ছে। সেই আক্রমণকে প্রতিহত করার জন্য, মোকাবিলা করার জন্য, প্রতিদিন আমাদের মগজের আক্রমণকে প্রতিহত করার জন্য আমরা অনেক বেশি তৎপরতা অনুভব করছি। ঠিক সেই কারণে আজকের এই মগজের আক্রমণকে প্রতিহত করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে এই স্লোগান তৈরি করেছি এবং আমরা আশা ব্যক্ত করছি এই স্লোগানের মধ্য দিয়ে আমাদের আজকে আমাদের সংগঠনের 44তম প্রতিষ্ঠা দিবস। আমাদের গোটা রাজ্যে এই 44তম প্রতিষ্ঠা দিবস অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সাংগঠনিক এই 4 ধরনের কর্মসূচির মধ্য দিয়ে ধর্মনগর থেকে সাবরুম গোটা রাজ্যের এই প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। এই প্রতিষ্ঠা দিবসে আমরা স্লোগান তুলেছি, ছাত্রদের সামনে যে বক্তব্য আমরা রাখার চেষ্টা করেছি যে ছাত্রের শিক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই জারি রাখো। এবং আজকের দিনে আমাদের দেশের ছাত্রদের শিক্ষা, আমাদের দেশের মানুষের, আমাদের ছাত্রদের গণতান্ত্রিক অধিকার আক্রান্ত। এই শিক্ষা আক্রান্ত, গণতান্ত্রিক অধিকার যেহেতু আক্রান্ত, এই আক্রান্ত অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই, এই লড়াই বিগত দিনেও ছাত্র আন্দোলন হিসেবে সবাই ভূমিকা গ্রহণ করেছিল প্রতিষ্ঠার জন্য। আগামী দিনেও এই প্রতিষ্ঠা, এই লড়াইকে, অধিকারকে প্রতিষ্ঠার জন্য আরও জোরদার লড়াই করার আহ্বান আমরা আজকের দিনে প্রতিষ্ঠা দিবস থেকে গোটা রাজ্যের ছাত্র সমাজের কাছে আহ্বান রাখছি। দিবসটি উপলক্ষে এবং অষ্টাদশ রাজ্য সম্মেলনকে সামনে রেখে ডুকলি বনকুমারী অঞ্চল কমিটির উদ্যোগে হয় এক রক্তদান শিবির। সমর স্মৃতি ভবনে হয় রক্তদান শিবিরটি। উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারপারসন সমর চক্রবর্তী, সংগঠনের রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, সম্পাদক নবারুণ দেব, ডুকলি বিভাগীয় সম্পাদক খোকন ঘোষ সহ বিশিষ্টজনেরা। শিবিরে প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরকে ঘিরে সংগঠনের কর্মীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল তেলিয়ামুড়া থানাধীন জয়নগরের বাসিন্দা রতন পালের বাড়ির লোকজন সহ এলাকাবাসীরা। রাত প্রায় 8:30 নাগাদ রতনবাবুর ভাইজি দুধ গরম করতে যায় রান্নাঘরে। হঠাৎই গ্যাসের গন্ধ পায় সে। কাকাকে ডাক দিয়ে আনলে উনি দেখেন গ্যাসের সিলিন্ডারের নিচ দিকে লিক হয়ে গ্যাস বেরোতে লাগলো। গন্ধ পাড়ায় ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ছুটে ঘর থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী এসে সিলিন্ডারটি পার্শ্ববর্তী এক পুকুরে ফেলে দিয়ে আসে। এই ঘটনায় আতঙ্ক দেখা যায় এলাকাবাসীদের মধ্যে। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় রতনবাবুর বাড়ির লোকজন সহ এলাকাবাসী। তবে বাড়ির মানুষের ধারণা সিলিন্ডারটি পুরনো হওয়াতে এই ঘটনা। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধের জন্য এক প্রচার কর্মসূচি পালন করল ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা। প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করার জন্য সারা দেশে বিভিন্নভাবে প্রচার চালাচ্ছে বিভিন্ন সংগঠন। ঠিক সেরকম ধর্মনগরেও ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনএসএস এর ছাত্রীরা শহরে বাজারে প্রচার চালায়। বাজারে বিক্রেতাদের হাতে কাগজের ব্যাগ দিয়ে আবেদন করে ক্যারিব্যাগ বন্ধ করার জন্য। যেসব ক্রেতাগণ ক্যারিব্যাগে দ্রব্য সামগ্রী কিনে ফিরছিলেন তাদেরকেও বুঝিয়ে ক্যারিব্যাগের সামগ্রী কাগজের প্যাকেটে দিয়ে দেয়। এ সম্পর্কে বিক্রেতাদের অভিমত, সরকার এই প্লাস্টিক ব্যাগের পরিবর্তে অন্যরকম ব্যবস্থা করলে তারা তা গ্রহণ করবে। বিক্রেতা স্বীকার করেন প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার খারাপ, কিন্তু সরকার অন্য ব্যবস্থা করুক। আজকের যে ধর্মনগর বালিকা বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা এখানে যে পলিথিনের ব্যাপারে যে প্রতিবাদ করছে, আমি স্বতঃস্ফূর্তভাবে তাকে আন্তরিক অভিনন্দন জানাই। কারণ এই পলিথিন ব্যাগটা খুব ক্ষতিকর জিনিস, সবজি ফসল কিচ্ছু হবে না। পলিথিন খুবই দূষিকর জিনিস। আমি চাইতেছি যে এই পলিথিন ব্যাগের পরিবর্তে যদি সরকার সেরকম কোনো একটা মানে সুবিধা করে, কিংবা কোনো ব্যবসায়ী মহলে যদি নতুন কোনো একটা পদ্ধতি বার করে। ছাত্ররা যখন ব্যবসায়ীদের এই ক্যারি ব্যাগ বন্ধের জন্য আবেদন করছে, তখন অনেক ব্যবসায়ী সেটাকে বিদ্রুপ করছে। এ সম্পর্কে ছাত্রীদের বক্তব্য হলো,
ব্যান করে দিয়েছে যে পলিথিন ব্যাগ আর ইউজ করা যাবে না। তো আজ আমরা বেরিয়েছি এই বাজারে যে কেউ যেন আর পলিথিন ব্যাগ আর ইউজ না করে এই যে কাগজের ঠুঙা আছে এইসব ব্যবহার করে। কারণ পলিথিন ব্যাগ কিন্তু ইউজ করলে দেখেন আজকে যদি আমরা ইউজ করে ড্রেনে ফেলে দিই, এই মানে ড্রেনটা ব্লক হয়ে যায়, বর্ষার দিনে রাস্তায় উঠে আসে, ব্যবসায়ীদেরই ক্ষতি হয়। তাই জন্য আমরা বলছি যে আর যেন কোনো ব্যবসায়ী কোনো দোকানেই যেন পলিথিন ব্যাগটা আর ইউজ করা হয় না। আমরা ক্রেতা বিক্রেতা সবাইকেই বুঝাচ্ছি যে কেউ যেন আর পলিথিন ব্যাগটা ইউজ করে না। আসলে আমরা অনেক আশা নিয়ে মানুষের কাছে যাই যে এগুলো বন্ধ করা, পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করার জন্য, কিন্তু অনেক সময় আমাদের হতাশ হতে হয়, কারণ অনেক সময় ইনসাল্ট হতে হয়, কারণ কেউ এটাকে সিরিয়াস ইস্যু নিতেই চায়। সবাই মনে করে যে হয়তো আমরা ধর্ম করছি বা কোনো কিছু করছি, তার জন্য আমরা এটা